হালদা নদী, হালদা নদী। দেশ জুড়ে জালের মতো বিস্তৃত, এর মাঝেও যাকে আলাদা করে চেনা যায় তার নাম হালদা। চট্টগ্রামের প্রধান তিনটি নদী কর্ণফুলী, শঙ্খ আর হালদা। এর মধ্যে নানা জনপদ পেরিয়ে এসে হালদা মিশেছে কর্ণফুলীর বুকে। কখনো উজানের ঢল, কখনো কর্ণফুলীর বুক বেয়ে আসা বঙ্গোপসাগরের নোনা জল, সব মিলে নিয়তই এক অদ্ভুত রকমের বৈচিত্র্য তৈরি হয় হালদার জলে, যে জলে সোনা ফলে। বৈশিষ্ট্যের দিক থেকে দেশের কোনো নদীর সাথেই মেলে না হালদার। এমনকি সারা বিশ্বেই অনন্য এক চরিত্র নিয়ে বহমান এই নদী। জোয়ার ভাটায় তীব্র খরস্রোতা এই নদী জীববৈচিত্র্যে ভরপুর। তাই দেশের অন্যান্য নদী নিয়ে যতটুকু গবেষণা হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি হয়েছে হালদাকে নিয়ে। এটা হচ্ছে বিশ্বের একমাত্র জোয়ারভাটার নদী, যেখান থেকে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। অনেক জায়গায় প্রজনন করে, কিন্তু এই নিষিক্ত ডিম সংগ্রহ করার ঘটনাটা কিন্তু আর কোথাও নাই। এটা একটা অনন্য বিষয়, এটা অন্যতম একটা প্রাকৃতিক নিদর্শন আমাদের বাংলাদেশের জন্য। দ্বিতীয়ত, হালদা নদী যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যারা চট্টগ্রাম শহরে বা চট্টগ্রামে আমরা যারা বসবাস করি, আমাদের জন্য আপনি জানেন প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ আমরা চট্টগ্রাম শহরে বসবাস করি। আমাদের এই চট্টগ্রাম শহরের ওয়াসার একমাত্র সারফেস ওয়াটার রিসোর্স হচ্ছে হালদা নদী। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এই নদী। এর সাথে প্রকৃতির কিছু আচরণও অদ্ভুতভাবে মিলে যায়। বলা যায় সেই আচরণের সাথেই খাপ খাইয়ে নিজের সৌন্দর্য মেলে ধরে হালদা। এই যেমন মা মাছের ডিম ছাড়ার বিষয়টি। বছরের চৈত্র থেকে আষাঢ় এই সময়ে আকাশ জুড়ে প্রবল বেগে বর্ষণ, সাথে বজ্রপাত, সেই সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, না হলে যেন কোনোভাবেই রূপ মেলে না হালদার। প্রকৃতির এসব উপাদান একসাথে হলেই কেবল নদীর বুকে ঝাঁকে ঝাঁকে ডিম ছাড়ে রুই, কাতলা, মৃগেল, কালীবাউসের মতো মাছ, যা আহরণে তখন নদীর বুক ভরে যায় জেলেদের নৌকায়। নদীর সত্তার ঘাট থেকে মদুনা ঘাট পয়েন্ট পর্যন্ত সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ, যা হয়ে আসছে শত বছর ধরে। আমার বাবাই ধরছে হালদা নদীর ডিম, অনেক ডিম পেত। তখন আমি ওই ডিম সংগ্রহকারী ডিমে মাছের ধরো ডিম হালদা নদীর ওগুলোই ডিম ধরি এবং ডিম আনি এখানে। আগে তো তখন সরকারিভাবে কোনো ফিশারি টিশারি এই ধরনের ছিল না। হলদা দিয়ে আমাদের পূর্বপুরুষ পর্যন্ত এখনো পর্যন্ত হলদা জনবাসের লোক এই হলদার উপর নির্ভর করে। এই বছরে একবার মাছের পোনা ধরিয়া তারা সারা বছর তাদের জীবিকা নির্ভর করে। মূলত হালদাতে বছরের সিজন হয় তিনটা, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। যখন অমাবস্যা আর পূর্ণিমাতে তিথিতে মূলত ডিমগুলো হয়। প্রবল বর্ষণ, মেঘের গর্জন এবং পাহাড়ি ডল সব মিলিয়ে যখন আপনার এই পানির টেম্পারেচারটা 27 থেকে 30 ডিগ্রির মধ্যে আসে এবং ওই সময় ডিম ছাড়ে। আহরণের পর হালদার ডিম ফোটাতেও রয়েছে নানা উপায়। একসময় মাটির কুয়াই ছিল জেলেদের ভরসা। আহরণ করা ডিম এসব কুয়ায় রেখে তৈরি করা হয় পোনা।
এখন অবশ্য সেই প্রক্রিয়ায় লেগেছে কিছুটা আধুনিকতার ছোঁয়া। নদীর দুপারে তৈরি হয়েছে বেশ কিছু হ্যাচারি, সেখানেও এখন ফোটানো হয় পোনা। এরপর নানা প্রক্রিয়া শেষে সেই পোনা চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। নানা কারণে দেশের মাছ চাষিদের কাছে প্রসিদ্ধ এই পোনা। এগুলো আমরা ধরে নিয়ে আসার পরে প্রথমে সার্কুলার ট্যাঙ্ক অথবা সিস্টনে নেট দিয়ে এগুলা রাখি, এবং আগে তো মনে করুন সনাতন পদ্ধতিতে পোটাতে, এখন সাইন্টিফিক পদ্ধতিতে পোটাই, এবং পানি সবগুলা ডেলিভারি করে পরে আপনার যখন 24 ঘন্টা পার হয়ে যাবে তখন কুসাটা চলে যাবে, এবং সাথে তারপর 24 ঘন্টার মধ্যে আমরা ওগুলার এটা স্থানীয় ভাষায় একটা লুট বলে আর কি, এগুলো আমরা পাল্টাবো। পাল্টানোর পরে আবার দেব, এবং 48 ঘন্টা পর আপনার বাচক আসবে, তারপর আপনার 72 ঘন্টা পর ড্যান্সক, এবং 96 ঘন্টা পর আপনার ব্লাড আসবে, এবং আমরা 5ম দিন থেকে মাছ বিক্রি করা শুরু করি। চিটাঙ্গের পরে সব ডিস্ট্রিক্টে যাই, হ্যাঁ, আপনার যশোর, কুমিল্লা, ময়মনসিংহ, তারপর ফেনী, সব জায়গাতে যাই এখন। এবং মূলত বিশেষ করে এখন আমি আবার এবং দেশের বাইরেও পাঠাইছি আবার, এটা একটা হালদার জন্য সুখবর। কেবলই কি মা মাছেই থাকে হালদায়? আছে নানা জীববৈচিত্র্য। এই যেমন গঙ্গা যমুনায় থাকা শুশুক বা ডলফিনেরও বাস এই নদীতে। নানা জায়গায় বিলুপ্ত হতে চললেও এখনো কিছু ডলফিন ঘুরে বেড়ায় হালদার বুকে, কখনো মাথা তুলে জানান দেয় অস্তিত্ব। জীববৈচিত্র্যের দিক থেকে কিন্তু হালদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি শুধুমাত্র আমরা মাছের প্রজনন ঐতিহ্য, এটাও একটা ইউনিক ক্যারেক্টার বাংলাদেশের নদীর জন্য। এটার পাশাপাশি এখানে ডলফিন রয়েছে। ডলফিনগুলো ওয়ার্ল্ডের মধ্যে যে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার যে কয়টা স্পিসিস রয়েছে, গাঞ্জেটিক রিভার ডলফিন এদের নাম, এইগুলো হচ্ছে অন্যতম। আর এগুলোর আরেকটা বৈশিষ্ট্য আছে, এই গাঞ্জেটিক রিভার ডলফিনগুলো কিন্তু, যেগুলো আমাদের লোকালি হুস্তুম মাছ বা আমরা যেটাকে হুস্তুম মাছ বলি, এগুলো মূলত তাদের বিস্তার হচ্ছে গঙ্গা এবং তার শাখা প্রশাখাগুলোর মধ্যে। কিন্তু এই হালদা, কর্ণফুলী এবং সাঙ্গু এই তিন নদীতে এই ডলফিনগুলোর কিন্তু বিস্তার রয়েছে, বিস্তৃতি রয়েছে। তাছাড়াও প্রায় এখানে 76 প্রজাতির মাছ রয়েছে, যে মাছের উপর আমি কাজ করেছি, এবং প্রচুর পরিমাণে এখনও পর্যন্ত গলদা চিংড়ির জন্য হালদা কিন্তু দ্বিতীয় ফিশারিজ, খুবই গুরুত্বপূর্ণ ফিশারি রিসোর্স। গলদা চিংড়ি পোনা এখান থেকে আহরণ করে সাতক্ষীরা, যশোরে কিন্তু সরবরাহ করা হয়। হালদাকে ঘিরে অসংখ্য মানুষের জীবন জীবিকা। নদীর দুপারে 20টিরও বেশি জেলেপল্লী যেমন আছে, এর বাইরে ডিম আহরণকে কেন্দ্র করে জীবন চলে আরও লাখখানেক মানুষের। চালু থাকা চট্টগ্রাম ওয়াসার একমাত্র পানি শোধনাগারটিও এই হালদার উপর নির্ভরশীল। শহরের মোহরা এলাকায় 80-র দশকে গড়ে তোলা এই প্ল্যান্টটিতে হালদার পানি শোধন করে সরবরাহ করা হচ্ছে 50 লাখ মানুষের জন্য। ফলে কেবল মাছের অভয়াশ্রমই নয়, মানুষের জীবন রক্ষারও উৎস হয়ে উঠেছে গর্বের নদী হালদা। খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাহাড়ি ছোট্ট ক্রিক, দুপাশের পাহাড়ের গা বেয়ে নানা জলের ক্ষীণধারা, যা নিচে নামতে নামতে পরিণত হয়েছে এক নদীতে। নাম হয়েছে হালদা। রামগড়, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার এই 5 উপজেলার বুক চিরে হালদা কর্ণফুলী নদীতে গিয়ে মিশেছে নগরীর মোহরা এলাকায়। শতবর্ষী কালুরঘাট সেতুর খানিকটা উজানে হালদার এই ল্যান্ডিং পয়েন্ট।
নদীর এখনকার দৈর্ঘ্য ৯৮ কিলোমিটার, যার সাথে দুপারে যুক্ত হয়েছে ছোট বড় ৩৫টি খাল, ছড়া। পাহাড়ি ঢল ছাড়াও এই খালগুলোর প্রবাহই মূলত হালদার প্রাণ। তবে সেই খালের অনেকগুলোই যেমন মরে গেছে, তেমনি অনেক খালে স্লুইস গেট নির্মাণের কারণে কমে গেছে স্রোতধারা, যার প্রভাব পড়েছে হালদায়। কেবল খালছড়ার মৃত্যুই নয়, দিনে দিনে নানা আয়োজন হয়েছে এই নদীর প্রাণ প্রবাহ থামিয়ে দেয়ার। এই যেমন গেল ১০০ বছরে কেটে ফেলা হয়েছে নদীর ১১টি বাঁক। ফলে নদীর আদি দৈর্ঘ্য ১২৩ কিলোমিটার হলেও কমেছে ২৫ কিলোমিটার। অথচ মৎস্য প্রজননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নদীর বাঁক। কারণ যখন উজান থেকে ঢল নামে, তখন এই স্রোতধারা ধরে বাঁকে এসে ডিম ছাড়ে মা মাছ। এরপর সেই ডিম ছড়িয়ে যায় ভাটিতে। এখন এর সাথে যোগ হয়েছে নানা খাল হয়ে আসা শিল্প কারখানার বর্জ্য, যা দিনে দিনে বিষিয়ে তুলছে নদীর বুক। শুধু কি তাই, ফটিকছড়ি পয়েন্টে হালদার মাঝ বরাবর নির্মাণ করা হয়েছে রাবার ড্যাম। এর ফলে বর্ষা মৌসুম ছাড়া নদীর স্বাভাবিক স্রোতধারা বাধাগ্রস্ত হচ্ছে। 29 কেজি 775 গ্রাম বিরিয়ানি আমি নিজে বিক্রি করছি এখানে, কিন্তু এই পরিমাণে এখন বর্তমানে পাচ্ছি না। ইন্ডাস্ট্রির ময়লা, লবণাক্ত পানি, হলদার গভীরতা কমে যাওয়ার দরুন বিভিন্ন সুইচ গেট দ্বারা এই মা মাছের সংখ্যা কমে যাওয়ার দরুন দিন দিন ডিম কমে যাচ্ছে। ছোটকালে দেখছি মানে এখান থেকে লই যাও পুরা ওই সুইচ গেট এরিয়া পর্যন্ত, আর ওইখান থেকে লই যাও মোদরা ওই সুইচ গেট পর্যন্ত এখানে ফোনার ছাড়ত মাছের। এখন তো বর্তমানে এরকম নাই। এসব কারণে নদীতে ডিম ছাড়ার পরিমাণ যে কমছে তার প্রমাণ পরিসংখ্যান। যেমন ২০০১ সালে যেখানে পাওয়া গেছে ৪৭,৭০০ কেজি রেণু, সেখানে সবশেষ ২০১৫ সালে তা নেমে এসেছে ১,০০০ কেজিতে। তাতে করে হতাশা বাড়ছে এই নদী ঘিরে জীবন জীবিকা বাঁচিয়ে রাখা মানুষের। মনুষ্যসৃষ্ট এমন নানা সংকটের সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যাও। তার একটা লবণাক্ত পানির প্রবেশ। বঙ্গোপসাগর থেকে এখন নিয়মিতই কর্ণফুলী হয়ে লবণাক্ত পানি ঢুকছে হালদায়, যা মারাত্মক ক্ষতি করছে মৎস্য ভাণ্ডারে। কারণ হালদায় মূলত মিঠা পানির মাছই ডিম ছাড়তে আসে। নদীর প্রাণ হচ্ছে নদীর প্রবাহ। নদীতে যদি কোনো প্রবাহ না থাকে, আমরা সেই নদীকে কিন্তু জীবিত নদী বলতে পারি না। নদী দুইভাবে মরে, একটা হচ্ছে ফিজিক্যালি মরে, একটা হচ্ছে কেমিক্যালি মরে। এটা হচ্ছে যখন রাবার ড্যাম দেওয়া হয় বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তখন কিন্তু এটাকে ফিজিক্যাল ডেথ হয় নদীর। হ্যাঁ, এবং এখন এই উপরে রাবার ড্যাম দেওয়ার ফলে যে সমস্যাটা হচ্ছে, যেহেতু আপস্ট্রিমে পানি টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু এটা আপনি জানেন জোয়ারভাটার নদী, আমাদের সাগরের খুব কাছাকাছি একটা নদী, যখন জোয়ারের পানি উঠে উপর থেকে পানির প্রেশারটা যখন কম হয়, তখন জোয়ারের লবণাক্ত পানি কিন্তু অনেক গভীরে প্রবেশ করে, এমনকি ব্রিডিং গ্রাউন্ডে প্রবেশ করে, যেটার আমরা
2-1 বছরের বিভিন্ন ঘটনা থেকে আমরা জানি এবং স্যালাইনিটি ইনট্রুশন হচ্ছে এর ফলে, এবং স্যালাইনিটি ইনট্রুশন হওয়ার পর শুধু মাছের প্রজনন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমাদের ওয়াসার যে সারফেস, আমাদের একমাত্র ফ্রেশ ওয়াটার রিসোর্স, আমাদের ওয়াসারে পানির উৎসও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস এই পানি দিয়ে যখন মানুষ চাষাবাদ করে সেই চাষাবাদেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা এখন সবচেয়ে বড় একটা সমস্যা। তাছাড়াও যেহেতু এটা জোয়ারভাটা নদী এবং উপকূলের, এখানে ক্লাইমেট চেঞ্জের একটা প্রভাব আছে। এখন জানেন প্রত্যেক জায়গায় কিন্তু স্যালাইনিটি ইনট্রুশন হচ্ছে, যেহেতু উপরে রাবার ড্যাম দেওয়া হয়েছে এবং এটা একটা জোয়ারভাটা নদী, সুতরাং এটাকে আরও ত্বরান্বিত করা হয়েছে, স্যালাইনিটি ইনট্রুশনটা কিন্তু আরও ত্বরান্বিত করা হয়েছে। এই মুহূর্তে হালদা নদীর সবচেয়ে বড় থ্রেট হচ্ছে স্যালাইনিটি ইনট্রুশন, এবং পানির প্রবাহ কিন্তু ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত যে সমস্যাটা এখন আমাদের সামনে সবচেয়ে প্রকটভাবে দেখা দিচ্ছে, এখনও একটা ভালো দিক হচ্ছে বাংলাদেশের অন্যান্য নদীর মতো হালদার সাথে পলিউশনের দিক দিয়ে হালদার সাথে তুলনা করা যায় না, কারণ অন্যান্য নদী যে পরিমাণ পলিউশন, সেই পরিমাণ পলিউশন কিন্তু হালদা নদী এখন নাই। হালদাকে বাঁচাতে কম উদ্যোগের কথা শোনা যায়নি, কিন্তু কোনোটাই কাজে আসেনি। সরকার বছর কয়েক আগে 14 কোটি টাকার প্রকল্প নিলেও তার সুফল মিলেছে খুব কমই। নদী রক্ষা বা মৎস্য ভাণ্ডার অক্ষুণ্ণ রাখার মতো দৃশ্যমান কিছুই হয়নি। এর মধ্যে বাড়ছে নতুন নতুন সমস্যাও। নদীর পানি দূষণের কারণে কিন্তু যারা অর্থাৎ যে মৎস্যগুলি, সেগুলি কিন্তু অনেকগুলো সেখান থেকে চলে যায়, বা তাদের সেই প্রজনন ক্ষমতাও কিন্তু তারা হারিয়ে ফেলে। এখানে আপনাদের জ্ঞাতার্থে জানাই, এখানে কিন্তু ট্যানারি বর্জ্য ছিল এই হানাতে, কিন্তু আমরা কিন্তু এই ট্যানারিগুলো বন্ধ করে দিয়েছি, এবং ইদানিং কিন্তু বর্জ্য সেখানে যাচ্ছে না। আর আমাদের কর্ণফুলী পেপার মিলের বর্জ্য যায়, এবং এটি নিয়ে খুব আলোচিত, কিন্তু এটা আমরা এখনও বন্ধ করতে পারি নাই। এবার আমরা সরকারকে বহুবার বলেছি যে তারা যেন এখানে টিপি করে। তো আমরা এইটা যদি বন্ধ হয় তাহলে অনেক দূষণ কম হবে। অন্যান্য যে ইন্ডাস্ট্রি আছে সেগুলোর ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি। শুধুমাত্র বাঁচিয়ে রাখা না, এই প্রজনন ক্ষেত্রটা আমাদের একদম নবায়নযোগ্য একটা কিন্তু সম্পদের অংশ। এটার জন্যে পুরা আমাদের শুধু জেলা মৎস্য দপ্তর নয়, মৎস্য অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এমনকি একদম সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এটার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। মাছ যাতে নিধন হতে না পারে, এবং এই যে বালু উত্তোলন করা হয় অবৈধভাবে, সেটাও কিভাবে প্রোটেস্ট করা যায়, আমরা বেশি জোর দিচ্ছি পানির প্রবাহটা ঠিক রাখার জন্য। হালদায় মা মাছের সংখ্যা কত তা নিয়ে আছে নানা মত। এ নিয়ে পূর্ণাঙ্গ কোনো অনুসন্ধান না হলেও গবেষকদের কারো কারো মতে কয়েক দশক আগেও 1000-এর বেশি মা মাছ ছিল হালদায়, কিন্তু নানা কারণে সেই সংখ্যাও নেমে এসেছে শখানেকের ঘরে। তার বড় কারণ মাছ নিধন। অন্য আর 10টি নদীর সাথে পার্থক্য থাকলেও এক জায়গায় বেশ মিল, তা হলো চিরাচরিত নিয়মে এখানে সেখানে ভাঙছে হালদাও। দুকুল ছাপিয়ে আসা ঢল কিংবা বালু উত্তোলনের কারণে পার ভেঙে নিয়তই পড়ছে অসংখ্য মানুষের ভাগ্য। তবে তারপরও হালদা এক অপার বিস্ময়ের নদী, যা ঘিরে কত রহস্য, কত বিস্ময়, আছে নানা কিংবদন্তিও।
ছাড়ে তা পোনায় রূপান্তরের পর পুকুরে চাষ হয়। সব মিলে 4 ধাপে তার আর্থিক মূল্য দাঁড়ায় গড়ে 800 থেকে 1000 কোটি টাকা, যা সারা দেশে মৎস্য খাতের অর্থনৈতিক অবদানের মধ্যে উল্লেখযোগ্য অংশ। এর বাইরে এই নদী ঘিরে কৃষি, যোগাযোগ সহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাব করলে তার পরিমাণ অনেক বেশি। সেই হিসাব আরও বড় হতো যদি না নষ্ট হতো ডিম। কেননা হালদা হচ্ছে একটি স্রোতস্বিনী নদী। এখানে ডিম ছাড়া হয় উজানে, যা ছাড়ার পর ভাটির বিভিন্ন পয়েন্টে ধরে জেলেরা। এর মধ্যে সেই ডিমের যতটুকু জালে আটকা পড়ে ততটুকুই কেবল কাজে আসে, বাকিগুলো ভেসে যায় ভাটিতে, যা আর আহরণের সুযোগ থাকে না। হিসাব অনুযায়ী মাত্র 20 থেকে 25 ভাগ ডিম ধরতে পারে জেলেরা। আবার আহরণের পর তার মধ্যে নানা কারণে নষ্ট হয় আরও 5 ভাগের মতো। মাত্র 25 ভাগের মতো আহরণ করা ডিমই যদি যোগান দেয় 1000 কোটি টাকা, তাহলে মোট ডিমের অর্ধেক ধরা গেলে কেমন হতো অর্থনৈতিক চিত্রটি, তা অনুমান করা যায় সহজে। আসলে হালদা মাছ উৎপাদন ছাড়াও নানাভাবে আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। প্রথমে মাছটা বলা উচিত এজন্য যে এটা একটা বিশেষত্ব আছে। হালদার বিশেষত্বটা হচ্ছে হালদা পৃথিবীর একমাত্র জোয়ার ভাটার নদী যেখানে কার্প জাতীয় মাছের প্রজনন হয়। এবং আমরা চট্টগ্রামবাসীরা জানে এবং সারা দেশে এককালে আধুনিক যে হ্যাচারি প্রথা এটা চালু হওয়ার আগে হালদাই গোটা দেশকে পোনা সরবরাহ করত। এখনও হালদার পোনার বিশেষ আদরটা আছে এই জন্য যে এটার বৃদ্ধির হার, মাছ বৃদ্ধির হার অনেক বেশি। সেই জন্য যে আমরা টাকার আকারে এখনো বলা হয়, একটা হিসাব করা হয়েছে, সেই হিসাবে ধরা হয় যে হালদা মৎস্য প্রজনন এবং মৎস্য খাবারের জন্য যে সরবরাহ, এই দুটো মিলে এখন হালদা বছরে প্রায় 800 কোটি টাকার মাছ আমাদের বাংলাদেশের আমাদের খাদ্যের জন্য সরবরাহ করে। শুধু কি অর্থনৈতিক, বিপুল পর্যটন সম্ভাবনাও হাতছানি দিচ্ছে হালদা। নদীর দুপারে সবুজ বনানী কিংবা যুক্ত নদী কর্ণফুলী, এসব ঘিরে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর বড় এক সুযোগ মেলে আছে এই নদী। হালদা আমাদের চট্টগ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কারণ হালদা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে কর্ণফুলীতে পতিত হওয়া পর্যন্ত এই পুরো অংশটাতে বৈচিত্র্য, প্রাকৃতিক বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, এগুলো যদি আমরা যে বিকাশমান জিনিসগুলো এগুলোকে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমাদের চট্টগ্রামকে পর্যটন কেন্দ্রে পরিণত করার একটি বড় উপাদান হবে হালদার এই সম্পদ ব্যবহার করা। বৈশিষ্ট্যের দিক থেকে হালদার তুলনা চলে না, কেননা দেশের বেশিরভাগ নদীর উৎস ভিন দেশে হলেও হালদাই এক্ষেত্রে ব্যতিক্রম, যার উৎস এবং মোহনা দুটিই দেশের ভেতরে। সে কারণে জাতীয় ঐতিহ্য বা জাতীয় নদী ঘোষণার কথাও বলেন কেউ কেউ, আর সেটা হলে হয়তো বদলে যেতে পারে এই নদীর চেহারা। নদীর যে সমস্ত গুরুত্বগুলো রয়েছে, এই গুরুত্বগুলো বিবেচনা রেখে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি বাংলাদেশের এটাকে প্রাকৃতিক ঐতিহ্য ঘোষণা করার জন্য, ন্যাশনাল হেরিটেজ ডিক্লেয়ার করার জন্য। যদি এটাকে ন্যাশনাল হেরিটেজ ডিক্লেয়ার করা যায় তাহলে আমরা ইউনেস্কোর কাছে এটার আমরা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে কিন্তু দাবি করতে পারবো। কারণ ওয়ার্ল্ড হেরিটেজের অন্যতম শর্ত হচ্ছে এটাকে ন্যাশনাল হেরিটেজ ডিক্লেয়ার করতে হবে। আপনি জানেন ওয়ার্ল্ড হেরিটেজের জন্য, প্রাকৃতিক বিশেষ করে ন্যাচারাল হেরিটেজের জন্য যে 3টা কন্ডিশন রয়েছে, এই সব
সবগুলো কন্ডিশন কিন্তু হালদা নদী ফুলফিল করে। তা আমরা সরকারের কাছে দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি, এই নদীকে যদি আপনারা যদি ন্যাশনাল হেরিটেজ ডিক্লেয়ার করেন তাহলে আমরা ইউনেস্কোর কাছে দাবি জানাতে পারবো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ করার জন্য। যদি ওয়ার্ল্ড হেরিটেজ করা হয় তাহলে শুধু বাংলাদেশের এই এলাকার মর্যাদা বৃদ্ধি পাবে না, বিশ্বের কাছে বাংলাদেশেরও কিন্তু মর্যাদা বৃদ্ধি পাবে এবং বিশ্বের মানুষ জানতে পারবে এরকম একটা নদী, এরকম একটা অনন্য নদী আমাদের বাংলাদেশে রয়েছে। পাশাপাশি আপনি জানেন আমাদের বাংলাদেশ কিন্তু রিভার অ্যান্ড কান্ট্রি, আমাদেরকে দেশকে বলা হয় নদীমাতৃক দেশ। আমাদের দেশে প্রায় অসংখ্য নদী একদম জালের মতো বিস্তৃত। পুরো বাংলাদেশে যদি আমরা নদী, খাল, ছড়াগুলো যদি আমরা ম্যাপ দেখি, অথচ আমাদের দেশের মধ্যে সব জাতীয় নদী, জাতীয় ফল আছে, জাতীয় ফুল আছে, বিভিন্ন জাতীয় মসজিদ আছে, বিভিন্ন কিছু আছে, কিন্তু যেই দেশ নদীমাতৃক যে দেশ, সেই দেশের কোনো জাতীয় নদী নেই। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন, জাতীয় নদী আমাদের পার্শ্ববর্তী ভারতে আছে, পাকিস্তানে আছে, আপনার মিশরে আছে, বিশ্বের আমেরিকায় আছে, অনেক দেশে জাতীয় নদী আছে। জাতীয় নদী বলা হয় ওই নদীকে যেই নদীটা উৎস সেই দেশে এবং শেষ সেই দেশে, এবং যার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি এবং যার আইডেন্টিটি বিশ্বের মধ্যে ইউনিক। সব কিছু বিবেচনা করে আমরা এই নদীটাকে একটা জাতীয় নদীর মর্যাদা দেওয়ার জন্য আমরা সরকারকে দাবি জানিয়ে আসছি। আমরা যখনই স্থানীয় লোকদের সাথে আলোচনা করেছি বা যারা এই হালদার উপরে কাজ করে তাদের সাথে কথা বলেছি, সবাই বলেছে যে অনেক দেশের জাতীয় নদী আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু জাতীয় নদী হিসেবে কোনো রাখি ঘোষণা করা হয়নি। যেহেতু এটি একটি ঐতিহ্য বাংলাদেশের, এই ঐতিহ্য অন্য নদীর সাথে এই নদীর তুলনা হবে না। এই কারণে এটাকে জাতীয় নদী ঘোষণার জন্য অনেকের দাবি আছে, আমিও এই দাবির সাথে একমত এবং আমরা এ ব্যাপারে বিভিন্ন সময় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়েছি, কিন্তু এটি সরকারের উচ্চ মহলের সিদ্ধান্তের ব্যাপার। যদি সরকার আশা করি যে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন, আমরা কিন্তু যথাযথভাবে আমরা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আমাদের এই বার্তাটি পৌঁছেছি। আশা করি যে সরকার সদয় হয়ে এটাকে জাতীয় নদী হিসাবে ঘোষণা করবে এবং জেলা প্রশাসন এই সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। হালদা কেবলই একটি নদী নয়, বহু মানুষের জীবন, ভালোবাসা জড়িয়ে থাকা এক স্রোতধারা, যার প্রতিটি জলের ফোঁটায় লেখা হয় অসংখ্য মানুষের ভাগ্য। আবার কখনো কখনো জাগিয়ে তোলে গোটা দেশের নতুন আশার আলো। সেই আলোয় রচিত হয় কৃষ্টি আর সংস্কৃতির রেখাও। তাই হালদা এক অনন্য নদীর নাম। সম্ভাবনার দুয়ার খুলে রাখবে দেশে অবদান। হালদা নদী, হালদা নদী, হালদা নদী, হালদা নদী, মাছের খনি হালদা নদী। এই নদী প্রকৃতির লীলা ময়দান, বারলিয়ার চট্টগ্রামে হালদা বহমান, সূর্য সেনের বীর চটলায় হালদা